বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা একটি পুরো ফাইনাল অ্যাকাউন্টস নিয়ে কথা বলবো। অঙ্কটি সিএল লেভেলের ICAEW বইয়ের 2 নম্বর অঙ্ক। তাহলে প্রথমেই আমরা যে কাজটি করব, আমরা প্রথমে পুরো অঙ্কটি আগে পড়ে নিব। ঠিক আছে? ফোর্ড পিএলসি 31 মার্চ 2006 জন্য খুব বেশি ডিটেলস না পড়লে হবে, সমস্যা নাই। এরপর আমরা মেইন অঙ্কে চলে যাই। মেইন অঙ্কে যদি চলে যায়, প্রথমে আছে ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্ট সাধারণত কস্ট অফ সেলসে চলে যায়। অ্যাডমিনিস্ট্রেটিভ স্যালারিজ এটা পিএল অ্যাকাউন্টে যায়। ডিস্ট্রিবিউশন কস্ট পিএল অ্যাকাউন্টে যায়। ইনভেন্টরিজ কস্ট অফ সেলস জন্য দরকার হয়। ফ্রিহোল্ড ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এটা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে যাবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ল্যান্ডের প্রাইস কিন্তু আলাদা দেওয়া আছে, সেহেতু এই যে টোটাল টাকাটা দেওয়া আছে, আমরা যদি দেখি এই টাকার থেকে আমাদের কিন্তু এই যে ল্যান্ডের যে টাকাটা আছে 17,50,000, এই টাকাটা কিন্তু ডিডাক্ট করে দেন আমাদের এসএফ দেখাইতে হবে। তারপর প্লান্ট অ্যান্ড মেশিনারিজ আছে। প্লান্ট অ্যান্ড মেশিনারিজের কস্ট আছে হলো 6,20,000 টাকা। এর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে, যেটা আমাদের এসএফে যাবে প্লান্ট অ্যান্ড মেশিনারির কস্টটা। এরপর আছে বোরোয়িংস ট্রেড রিসিভেবল, ট্রেড পেবল, দুইটাই যাবে হলো। ট্রেড রিসিভেবল যাবে কারেন্ট অ্যাসেটে, ট্রেড পেবল যাবে কারেন্ট লাইবিলিটিসে। রিটেন আর্নিংস দেওয়া আছে হলো 2,11,500। ইকুইটি শেয়ার ক্যাপিটাল 50 পয়সা করে। শেয়ার প্রিমিয়াম আছে, প্রিফারেন্স শেয়ার আছে, ডিভিডেন্ড পেইড আছে, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, রেভিনিউ আছে, ফিনান্সিয়াল কস্ট আছে, ফাইন্যান্স কস্ট আছে। তাহলে এবার অ্যাডজাস্টিংগুলো আমরা খুব ভালো করে দেখে নিব, কারণ অ্যাডজাস্টিংগুলো যদি ভালো পারা যায় তাহলে ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো খুব সুন্দরভাবে পারা যায়। সেহেতু আমরা এখন অ্যাডজাস্টমেন্টগুলো একটু খুব কেয়ারফুলি দেখব। যে অ্যাডজাস্টমেন্টগুলোর প্রথমে আছে হলো ব্রোয়িংস আর রিপেবল 10 ইকুয়াল ইনস্টলমেন্টস, কমেন্টস অন এপ্রিল 2006। দ্যাট মিনস আমার যে বোরিংসটা আছে, আমরা যদি অঙ্কে খেয়াল করি, এই যে বোরিংসটা আছে, এই বোরিংসের টাকা আছে হলো 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা আমার 10 বছরের জন্য, 10টা ইকুয়াল ইনস্টলমেন্টসে আমার এই 2 লক্ষ টাকা শেষ হয়ে যাবে। সেহেতু এই বছরের কারেন্ট লাইবিলিটি যে 2 লক্ষ টাকার 10 দিয়ে ভাগ করলে আসে হলো 20,000 টাকা। এই বছরেই কিন্তু আমার সেটা কারেন্ট লাইবিলিটি হিসেবে দেখাইতে হবে 20,000 টাকা, যেটি আমরা অঙ্কে করতে গেলে আরও ডিটেলসে জানতে পারবো। 2 নম্বর আছে রেভিনিউ ইজ মেড আপ অফ দ্য ফলোয়িং। তাহলে রেভিনিউ পাচ্ছে হলো এই 3টা আইটেমে। কোম্পানি সাধারণত রেভিনিউ পেয়ে থাকে: টিউশন ফি, বুক সেলস অ্যান্ড অ্যাডভান্সেস। এখন আমরা ডিটেলসে দেখি যে রেভিনিউ সম্পর্কে আরও কিছু বলেছি কিনা। দ্য টিউশন ফি ইজ অল রিলেট টু কোর্সেস হেল্ড ডিউরিং দ্য ইয়ার এক্সেপ্ট ফর ফিস 300,000 হুইচ রিলেট টু 10 উইক কোর্স। অর্থাৎ হলো এই যে আমার রেভিনিউ আছে, রেভিনিউর মধ্যে 3 লক্ষ টাকা আছে, যেটি আমার টিউশন ফিস হিসেবে 10 উইক্সের জন্য দেওয়া। 5 weeks of its course has already been held by the year. এই বছরে 5 উইক, 5 সপ্তাহ অলরেডি কেটে গেছে। বাকি 5 সপ্তাহ কিন্তু আমার কারেন্ট রিফার্ড ইনকাম হিসেবে রয়ে যাবে। অর্থাৎ হলো 3 লক্ষ টাকা আমার ইনকাম হওয়ার কথা ছিল, তার মধ্যে 1.5 লক্ষ টাকার ইনকামের আমি সেবা প্রদান করে ফেলেছি। বাকি 1.5 লক্ষ টাকা কিন্তু আমার রিফার্ড ইনকাম হিসেবে রয়ে গেছে। তাহলে রিফার্ড ইনকাম হলো যে ইনকামটা আমার, আমি টাকা পেয়ে গেছি কিন্তু টাকা এখনও সেবাটা এখনও দিতে পারিনি, সেটা রিফার্ড ইনকাম নামে আমাদের স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টে চলে যায়। এরপর দেখা যাচ্ছে দ্য অ্যাডভান্স রিলেট টু দ্য ডেলিভারি অফ এ নিউ পাবলিকেশন হুইচ ফোর্ড পিএলসি কমিশনড অ্যান্ড অ্যাডভার্টাইজড হেভিলি বাট হুইচ ইজ নট ইয়েট ইন প্রোডাকশন। দ্যাট মিনস এরকম অ্যাডভান্সের যে আমরা টাকাটা নিয়েছি, এই যে আমরা অ্যাডভান্সের যে টাকাটা নিয়েছি 1 লক্ষ টাকা, এই টাকাটাও দেখা গেছে যে আমি অলরেডি রিসিভ করে বসে আছি, কিন্তু যে আমি এর সেবা কিন্তু দেই নাই। সেহেতু এইটাও আমার রেফার্ড ইনকামের মধ্যেই, আমার কারেন্ট লাইবিলিটির মধ্যে আমার এটা যাবে। আয়ের অগ্রিম দায়, সেহেতু এটা কারেন্ট লাইবিলিটির মধ্যে যাবে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে।
তাহলে 3 নাম্বার যে আমার অ্যাডজাস্টিং এন্ট্রি আছে, 3 নাম্বার অ্যাডজাস্টিং, দেয়ার ওয়ার নো মুভমেন্টস অফ নন কারেন্ট অ্যাসেট ডিউরিং দ্য ইয়ার। দ্যাট মিন্স এই বছরে কোনো কারেন্ট অ্যাসেটের কোনো বাড়তিও নাই, কমতিও নাই। প্লান্ট ইজ ডেপ্রিসিয়েট অন এ 10% স্ট্রেট লাইন বেসিস। তাহলে প্লান্টটা আমার ডেপ্রিসিয়েশন করা লাগতেছে হলো 10% স্ট্রেট লাইনে বেসিসে। Taking into account the month of the sale purchase, freehold building are depreciate over useful life। তাহলে freehold বিল্ডিং অর ল্যান্ড, এটা হয় কি ল্যান্ডের উপর তো আর ডেপ্রিসিয়েশন কাটা হয় না, ফ্রি হোল্ড বিল্ডিংয়ের উপর ডেপ্রিসিয়েশন কাটা হয়, যেটা আমার 40 বছর যাবে। সেহেতু আমি টোটাল কস্টটাকে আমি 40 দিয়ে ভাগ করলেই আমার ডেপ্রিসিয়েশন বের করা যাবে। এরপর বলছে ডেপ্রিসিয়েশন অন প্লান্ট, ডেপ্রিসিয়েশন অন প্লান্টটা কোথায় যাচ্ছে, ডেপ্রিসিয়েশন প্লান্ট চার্জ করা হচ্ছে কস্ট অফ সেলসে। আর হলো আমার এই ফ্রিহোল্ড বিল্ডিংটা কোথায় করা হচ্ছে, ফ্রিহোল্ড ল্যান্ড, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে। সেহেতু এটা আমার খেয়াল করতে হবে। এখানে একটা জিনিস হলো প্লান্ট সাধারণত উৎপাদনের সাথে জড়িত থাকে, এর জন্য প্লান্টটা কস্ট অফ সেলসের সাথেই ইনক্লুড হয়। কিন্তু আমার এই যে বিল্ডিংয়ের সাথে বিভিন্ন অফিস আদালত যুক্ত থাকে, ফ্যাক্টরি যুক্ত থাকে, যার জন্য ফ্যাক্টরি বললে ভুল হবে, বিল্ডিংয়ের সাথে সাধারণত অফিস আদালত যুক্ত থাকে, এর জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে যাবে। আচ্ছা, এরপর 4 নাম্বার যে অ্যাডজাস্টিং আছে, অ্যাট দ্য ইয়ার এন্ড দ্য কোম্পানি ওয়াজ ইন প্রসেস অফ লিগাল অ্যাকশন বাই ওয়ান অফ ইটস কম্পিটিটর্স হুইচ ক্লেমস দ্যাট ফোর্স টেক্সট হ্যাজ ব্রিজড কপিরাইট। এখানে ব্রিজড অর্থ খেলাপ করা। The case is not due to be decided until June 2006, but Ford PLC legal advisors think that the company has 70% chance to losing the case and estimates that this would cost Ford PLC $1 lakh। That means Ford PLC যে কোনো একটা কপিরাইট আইন লঙ্ঘন করছে, যার জন্য তার যে অ্যাডভাইজার বলতেছে যে সম্ভাবনা আছে, যে 70% সম্ভাবনা আছে এই কেসে হেরে যাওয়ার। সেহেতু যদি কেসে হেরে যায় তাহলে তার একটা ফাইন আসতে পারে, যেটা হলো 1 লক্ষ টাকার মতো। সেহেতু এই 1 লক্ষ টাকা তার কি করতে হবে, এই বছর প্রভিশন হিসেবে দেখাতে হবে। যে এই 1 লক্ষ টাকা ভবিষ্যতে আমাকে পে করতে হবে। আর একটা জিনিস করতে হবে, যেহেতু এই 1 লক্ষ টাকা আমি কোথা থেকে নেব, আমার রেভিনিউ থেকে কেটে নিতে হবে। তাহলে রেভিনিউ থেকে কেটে নিলে আমার কোন হেডের ভিতর দেবো, আমি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের ভিতর দিয়ে এই বছরের খরচ দেখাবো, ডেবিট হবে। আর এই বছরে কারেন্ট লাইবিলিটিসের মধ্যে 1 লক্ষ টাকা দেবো। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভে দিলে ডেবিট সাইড হচ্ছে, আর কারেন্ট লাইবিলিটির মধ্যে ক্রেডিট সাইডে হচ্ছে, তাহলে হিসাবটা মিলে যাচ্ছে। অ্যাডজাস্টিং এন্ট্রি 5 বলছে যে অন অফ Ford PLC কাস্টমার্স হু ওড 10,000 অ্যাট দ্য ইয়ার এন্ড ওয়াজ ডিক্লার্ড ইনসলভেন্ট অন May 2006। যে ফোর্ডের একজন দেনাদার ছিল, যে 10,000 টাকা তার কাছে পাওয়া যেত, সে 1 মে 2006 সে কী করছে, ডিক্লার্ড ইনসলভেন্ট, অর্থাৎ হলো সে আর এই টাকা, এই যে 10,000 টাকা দেওয়ার আর তার সমর্থ নাই। দ্যাট মিন্স আমরা এটা রাইট অফ করে দেবো। রাইট অফ করার যাবে দেওয়া হবে ইররিকেবল ডেবিট অ্যান্ড ট্রেড রিসিভেবল ক্রেডিট। সেহেতু ইররিকেবল ডেট আবার যাবে হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে, এবং যেহেতু অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, সেহেতু অ্যাকাউন্ট রিসিভেবল কারেন্ট অ্যাসেট থেকে বাদ হয়ে যাবে। তাহলে এরপরের অ্যাডজাস্টিং কি, 6 নম্বর ক্লোজিং এন্ট্রি, ক্লোজিং ইনভেন্টরি অ্যাট কস্ট অ্যামাউন্টেড 1,20,000 টাকা ক্লোজিং এন্ট্রি আছে। উইথিন দিস ভ্যালুয়েশন ইজ অ্যান ওভার অ্যালোকেশন অফ ফিক্সড ওভারহেডস 10,000। অর্থাৎ হলো যদি কখনো ইনভেন্টরির সাথে ওভার অ্যালোকেশন থাকে, তাহলে ওভার অ্যালোকেশন আমরা সাধারণত বাদ দিয়ে থাকি, আর আন্ডার অ্যালোকেশন থাকলে সেটা আমরা যোগ করে থাকি। সেহেতু এখানে যেহেতু ওভার অ্যালোকেশন আছে 10,000 টাকা, সেহেতু আমরা এই 20,000 টাকা থেকে 10,000 টাকা বাদ দিয়ে আমার এন্ডিং ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি হবে 1,10,000 টাকা, যেটি আমার কস্ট অফ সেল বের করতে লাগে। এরপরে যে
অ্যাডজাস্টিং এন্ট্রিটা আছে দেখতে পাচ্ছি 7 নম্বর, দ্য ফলোয়িং শুড বি অ্যাকাউন্টেড ফর অ্যাট দ্য ইয়ার এন্ড। ইনকাম ট্যাক্স 3,50,000, এই বছর ইনকাম ট্যাক্স দিতে হবে 3,50,000, যেটা ইনকাম ট্যাক্স সাধারণত আমরা প্রফিটের ঠিক আগ মুহূর্তে প্রফিট বিফোর ট্যাক্স থেকে ইনকাম ট্যাক্সটা বাদ দিয়ে নেট প্রফিটটা বের করি। আর যেহেতু ইনকাম ট্যাক্স সাধারণত আমি প্রফিট থেকে কেটে নিয়েছি, তাহলে এই ইনকাম ট্যাক্সটা আমার কী করতে হবে, ইনকাম ট্যাক্সটা আমার সরকারকে দিতে হবে, সেহেতু আমি এই টাকাটা আবার পরবর্তী এই বছর কারেন্ট লায়াবিলিটির ভিতরে দেখাতে হবে, কারণ এই ইনকাম ট্যাক্সটা এই বছরের মধ্যে সরকারকে আমাকে প্রদান করতে হবে। এরপর হলো 8 নম্বর আছে, ফোর্ড পিএলসি এমপ্লয়েড দ্য সার্ভিসেস অফ এ ট্রেনিং অ্যান্ড কনসালটেন্সি ফার্ম ফর এ 6 months পিরিয়ড কমেন্সিং অন 1 February 2006 ফর এ টোটাল ফি 60,000. 50% of this fee is due for payment on 1 April 2006, while the balance is to be paid within 30 days of the contract conclusion. No record has been made in respect of these accounts for Ford PLC. The contract fees should be included administrative expense. পুরো এন্ট্রিটা অনেক বড়, আমার অত কিছু মনে রাখা লাগবে না। এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স করতে হবে, 1 February কালেক্ট করতে হবে, 6 months জন্য আমার এই সার্ভিসটা নেওয়া হয়েছে, যার টোটাল প্রাইস হলো 60,000 টাকা। তাহলে 6 months জন্য যদি 60,000 টাকা হয়, তাহলে পার মান্থ আসবে 10,000 টাকা। আর আমার অঙ্ক শেষ হবে হলো 31 মার্চ, তাহলে 31 মার্চ যদি হয়, তাহলে ফেব্রুয়ারি আর হলো মার্চ, তাহলে আমার 2 মাসের জন্য 2 months জন্য আমি নিব। তাহলে 1 মাসে যদি 10,000 টাকা হয়, 2 মাসের জন্য 20,000 টাকা হবে। অর্থাৎ হলো আমি অলরেডি ট্রেনিং নিয়ে ফেলেছি, কিন্তু এই টাকাটা প্রদান করা হয় নাই। অর্থাৎ হলো আমার এই টাকাটা প্রদান করতে হবে এই বছরের জন্য, এই বছরের মধ্যে। তাহলে এটা হবে হলো আমার অ্যাক্রুয়ালস হিসেবে কারেন্ট লায়াবিলিটিসের ভিতরে যাবে। আর যেহেতু এটা একটা এক্সপেন্স, সেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের ভিতরে যাবে 20,000 টাকা। 9 number, Ford PLC rent some additional office space for administrative staff. Rent is due quarterly in advance. Ford PLC made a payment of 20,000 on 31 March 2006, and this has been included in administrative expense. এইখানে আমার লক্ষ্য করতে হবে যে ফোর্ড পিএলসি করছে কি, তার স্টাফদের জন্য নতুন করে কিছু জায়গা ভাড়া নিয়েছে। রেন্ট ইজ ডিউ কোয়ার্টারলি মানে 3 মাস পর পর রেন্ট দেওয়া হয়, কিন্তু রেন্টটা দেওয়া হয় কি অ্যাডভান্স হিসেবে দেওয়া হয়। অর্থাৎ হলো আমি এরপরে যে ডেটটা হবে মানে 31 মার্চে আমি এই যে 20,000 টাকা দিছি, এটা কিন্তু অ্যাডভান্স হিসেবে দিছি, সেহেতু যদি খরচের অ্যাডভান্স দেওয়া হয়, খরচের অগ্রিম আমার সম্পদ হয়। অর্থাৎ হলো এই যে 20,000 টাকা, এটা কিন্তু আমার সম্পদ হিসেবে থাকবে। এবং সাথে সাথে এটা যেহেতু একটি খরচ, সেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে ইনক্লুড থাকবে, এটা খুবই স্বাভাবিক। সেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স থেকে এটি যেহেতু প্রিপেমেন্ট হলে আমি স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে কারেন্ট অ্যাসেটে কী করব, 20,000 টাকা দেখাবো। কারেন্ট অ্যাসেটে যদি 20,000 টাকা দেখায়, তাহলে সেটা কি হচ্ছে, ডেবিট হচ্ছে। আর যদি ওইখানে ডেবিট হয়, তাহলে পিএলে আমার ক্রেডিট করতে হবে। এখন পিএলে যদি আমি ক্রেডিট করি, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হলো আমার ডেবিট, তাহলে ডেবিট যদি হয় অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স থেকে এইটা ক্রেডিট করতে হবে, অর্থাৎ হলো বিয়োগ দিয়ে দিতে হবে। কারণ হলো এখান থেকে যদি বিয়োগ দিই, তাহলে ক্রেডিট হয়ে গেল। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স থেকে যদি বিয়োগ দিই, তাহলে আমার ক্রেডিট হয়ে গেল। আর যদি ফিনান্সিয়াল পজিশনে আমি কারেন্ট অ্যাসেটের সাথে ডেবিট করি, তাহলে আমার সেটা ডেবিট হয়ে গেল, তাহলে হিসাবটা ক্লোজ হয়ে গেল। তাহলে এরপর যে এন্ট্রি আছে সেটা হলো 10 নাম্বার, ডিউরিং দ্য ইয়ার ফোর্ড পিএলসি ইস্যুস on for 4 bonus issues for share premium. This has not been reflected in the accounts. এখানে একটা কথা আছে যে বোনাস শেয়ারগুলো কেন ইস্যু করা হয়, যখন কোম্পানি ডিভিডেন্ড দিতে পারে না, তখন কোম্পানি চায় যে তার শেয়ার হোল্ডারদের কিছু খুশি করার জন্য অথবা ইন্সপায়ার করার জন্য তারা কিছু বোনাস শেয়ার ইস্যু করে। এখন এই বোনাস শেয়ার ইস্যুর সিস্টেম হলো যে সর্বপ্রথম কোম্পানি ডিসিশন নিবে যে আমি কতগুলো শেয়ারের এগেনস্টে আমি কয়টি বোনাস শেয়ার দিতে চাই। এখানে কোম্পানি ডিসিশন নিয়েছে যে 4টি শেয়ার যাদের থাকবে তারা 1টি বোনাস শেয়ার পাবে।
তাহলে যার যে 4টি শেয়ার আছে তার একটি বোনাস শেয়ার পাবে। তাহলে আমার সর্বপ্রথম করতে হবে যে আমার এই কোম্পানিতে টোটাল শেয়ার কত আছে, টোটাল শেয়ার কত আছে সেটা বের করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটি হলো, এখানে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে আমার এই কোম্পানিতে টোটাল ইকুইটি শেয়ার আছে হলো 50 পয়সা করে 4 লক্ষ টাকা। এখন 4 লক্ষ টাকা যদি আমার শেয়ার ক্যাপিটাল হয়, সেটার আমি 50 পয়সা দিয়ে ভাগ করলে 8 লাখ আসবে। অর্থাৎ হলো এই কোম্পানিতে টোটাল শেয়ার আছে হলো 8 লক্ষ টাকা, 8 লক্ষ শেয়ার আছে। এখন 8 লক্ষ শেয়ার হোল্ডার যদি প্রত্যেকে যদি 4টা থাকলে একটা বোনাস শেয়ার পায়, তাহলে 8 লক্ষকে আমি ভাগ দিব ওই যে 4 দিয়ে ভাগ করলে আসবে বলে 1 লক্ষ শেয়ার। 4 দিয়ে তাহলে ব্যাপারটা হলো যে আমার এই 4 লক্ষ টাকাকে আমার এই যে যত পয়সা করে শেয়ার প্রাইস তাই দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দিলে 8 লক্ষ শেয়ার বের হয়ে গেল। 8 লক্ষ শেয়ারকে আমার 4 দিয়ে ভাগ করতে হবে, কারণ প্রতি 4 জনে একটি বোনাস পাবে। তাহলে 8 লক্ষকে 4 দিয়ে ভাগ করলে আসে হলো 2 লক্ষ। অর্থাৎ হলো আমি নতুন করে শেয়ার ছাড়বো হলো 2 লক্ষ শেয়ার ছাড়বো। এখন 2 লক্ষ শেয়ার যদি ছাড়ি, তাহলে 2 লক্ষ শেয়ার যদি ছাড়তে হয়, তাহলে প্রতিটি শেয়ারের মূল্য হলো 50 পয়সা। তাহলে আমার টোটাল শেয়ার ছাড়তে হচ্ছে হলো 1 লক্ষ টাকার শেয়ার ছাড়তে হচ্ছে। 1 লক্ষ টাকার শেয়ার যদি ছাড়ি, এই 1 লক্ষ টাকা আমি কোথায় পাবো? এই 1 লক্ষ টাকা আমি করবো হলো সর্বপ্রথম আঘাত আনতে হবে হলো শেয়ার প্রিমিয়ামের উপরে। শেয়ার প্রিমিয়ামের যে টাকাটা আছে, এই টাকাটা যদি 1 লক্ষ টাকার বেশি থাকে, তাহলে আমি ওইখান থেকে 1 লক্ষ টাকা নিয়ে এই 1 লক্ষ টাকা চলে যাবে হলো আমার শেয়ার ক্যাপিটালে। এইভাবে মূলত বোনাস শেয়ারগুলো ইস্যু করা হয়। এরপরে যে অ্যাডজাস্টিং আছে আমরা একটু দেখি। না, অ্যাডজাস্টিং আমাদের এই 10 পর্যন্তই আছে, সেহেতু আমরা এবার ডাইরেক্ট অঙ্কে চলে যাব। এরপর আমরা ওয়ার্কিংসগুলো দেখব। ওয়ার্কিংস বইতে সাধারণত একই সাথে এই যে 1টা 2টা 3টা করেছে, কিন্তু আমরা সাধারণত প্রথমে একটা করে ওয়ার্কিংস করব। তাহলে কস্ট অফ সেলস যদি আমার বের করতে হয়, অঙ্কে প্রথমেই দেওয়া আছে ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্ট থেকে আমাকে শুরু করতে হবে। এরপর ওপেনিং ইনভেন্টরি, এটা যোগ করতে হবে 1,13,400। ওপেনিং ইনভেন্টরির সাথে কোনো হিসাব নিকাশ নাই। ডেপ্রিসিয়েশন, প্লান্টের যে ডেপ্রিসিয়েশনটা এই যে 62,000, এটা প্লান্টের ডেপ্রিসিয়েশন। আর ক্লোজিং ইনভেন্টরি 1,20,000 টাকা ছিল, তার মধ্যে ওভার অ্যালোকেশন ফিক্সড কস্ট ছিল 10,000। এর জন্য এটা বিয়োগ দিয়ে আমি 1,10,000 টাকা বের করে আমার কস্ট অফ সেলস বের হয়ে গেল। এই যে এটা কস্ট অফ সেলস বের গেল। এরপর আমি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের দিকে যাই। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের টাকা আছে 4,10,500। এখন এর মধ্যে থেকে ডেপ্রিসিয়েশন, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে ডেপ্রিসিয়েশন যাবে, বিল্ডিংয়ের ডেপ্রিসিয়েশনটা যাবে। বিল্ডিংয়ের ডেপ্রিসিয়েশন যেটা ছিল টোটাল কস্ট থেকে আমার ল্যান্ড বাদ দিতে হবে। ল্যান্ড বাদে বিল্ডিংয়ের টোটাল টাকাটাকে 40 দিয়ে ভাগ দিলে আমার বের হয়ে যাবে, যেটা অঙ্কে অলরেডি করা আছে। এরপর এই প্রভিশনসটা কি? এই প্রভিশনটা হলো ওই যে কোম্পানি একটা ব্রিজ করেছে, একটা আইন লঙ্ঘন করেছে কপিরাইটের, এর জন্য কোম্পানি দেখলো যে এই মামলায় কোম্পানি হেরে যেতে পারে, সেহেতু নেক্সট কয়েক মাস পরে তাদেরকে 1 লক্ষ টাকা দিতে হবে। এখন এই 1 লক্ষ টাকা কোম্পানি নতুন করে কোথায় পাবে? এটা রেভিনিউ থেকে বাদ যাবে। রেভিনিউ থেকে বাদ গেলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের সাথে যোগ করে এই বছর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের সাথে দেখাতে হবে, এবং এই বছরই কারেন্ট লাইবিলিটির মধ্যে প্রভিশন নামে এই 1 লক্ষ টাকা যোগ করে দিতে হবে। অর্থাৎ হলো আমি যদি কোনো অ্যাকাউন্ট প্রভিশন করতে চাই যে এই টাকা আমাকে প্রদান করতে হবে, তাহলে সর্বপ্রথম আমি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের সাথে যোগ করব এবং একই বছরে কারেন্ট লাইবিলিটির সাথে যোগ করে দেব। এরপর আছে ইররিকভারেবল ডেট 10,000 টাকা। ইররিকভারেবল ডেট ও যে একজন ছিল, দেনাদার ছিল 10,000 টাকার, সে দিতে অপারগ, যার জন্য ইররিকভারেবল ডেট এক্সপেন্স এটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের সাথে যাবে। যেহেতু এটা সেলিংয়ের সাথে জড়িত না, এর জন্য সেলিংস এক্সপেন্সের সাথে যাবে না, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের সাথে যোগ হবে। এরপর আছে প্রিপেমেন্টস, যেটা আমি আগেও সুন্দরভাবে বলেছিলাম, আবার বলছি, যে অফিস ভাড়া নিচ্ছে কোম্পানি নতুন করে, এখন যেটা সাধারণত 3 মাসের জন্য অগ্রিম প্রদান করতে হয়। 3 মাসের জন্য অগ্রিম প্রদান করছে 20,000 টাকা। যদি 3 মাসের জন্য অগ্রিম প্রদান করে, খরচের অগ্রিম সম্পদ, সেহেতু এটা আমি এই বছর কারেন্ট অ্যাসেটের সাথে 20,000 টাকা যোগ করব। তা কারেন্ট অ্যাসেটের সাথে যদি 20,000 টাকা যোগ করি, তাহলে ডেবিট হয়ে গেল। তাহলে
অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের সাথে এটা যোগ হওয়ার কথা ছিল, কিন্তু এখন আর যোগ হচ্ছে না, কারণ এটা আমি এখনও খরচটা করিনি, কিন্তু খরচের অগ্রিম বাবদ আমি দিয়ে রেখেছি, সেহেতু এটা আমার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের সাথে ক্রেডিট করতেই হবে, যার জন্য এটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের সাথে বাদ দিলাম। এরপর হলো অ্যাক্রুয়ালস আছে, হলো অ্যাক্রুয়ালস হলো কনসালটেন্সি ফি, তারা দিয়েছিল 60,000 টাকা 6 মাসের জন্য। আমি অনলি ব্যবহার করেছি 2 মাস, সেহেতু 2 মাসের জন্য যদি ব্যবহার করি তাহলে 2 মাসের যে টাকাটা সেটা আমি দিয়ে দেবো, সেহেতু এটি একটি এক্সপেন্স, এবং এক্সপেন্স হিসেবে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের সাথেই আমার এটা যুক্ত হবে। এবং একটা জিনিস খেয়াল করতে হবে, এইটা আমি এই যে 20,000 টাকার সুবিধা কিন্তু আমি নিয়ে নিয়েছি, সার্ভিসটা আমি অলরেডি নিয়ে নিছি, কিন্তু 20,000 টাকা প্রদান করি নাই, সেহেতু আমার একটা খরচ বেড়েছে। খরচ বাড়লে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের সাথে যোগ হবে। আর যেহেতু খরচ হয়ে গেছে কিন্তু এই টাকাটা প্রদান করিনি, সেহেতু আমার কারেন্ট লায়াবিলিটির ভিতরেও যাবে। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আমার টোটাল আসলো 5,40,500 টাকা। ডিস্ট্রিবিউশন এক্সপেন্সের সাথে আমার কোনো এন্ট্রি নাই, সেহেতু ডিস্ট্রিবিউশন যেটা আছে ওইটা হুবহু বসে যায়। প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্টের সাথে কস্ট থাকবে, সবসময় একটা কস্ট থাকবে, এটা মনে রাখতে হবে। কস্টের থেকে আমার যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা, এখানে যে কাজটি করতে হয় সেটি হলো আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের সাথে এই বছরে যে ডেপ্রিসিয়েশন, এই দুইটা ডেপ্রিসিয়েশন যোগ করতে, অ্যাকুমুলেটেড প্লাস এই বছরের ডেপ্রিসিয়েশন, তাহলে আমার টোটাল ডেপ্রিসিয়েশন হয় কত, 5,00,000 টাকা। আর আমার টোটাল কস্ট ছিল হলো এই যে 25,50,000 টাকা। এখান থেকে আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আর এই বছর ডেপ্রিসিয়েশন কাট দিলে আমার যে ক্যারিং অ্যামাউন্ট থাকবে, এই যে এই ক্যারিং অ্যামাউন্টটা আমার স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে চলে যাবে। ঠিক একইভাবে প্লান্টের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল 3,37,000 টাকা, এর সাথে এই বছরের ডেপ্রিসিয়েশন 62,000 টাকা, এখন টোটাল যোগ করলে 3,99,000 টাকা। এখন এটার কস্টিং ছিল হলো 6,20,000 টাকা। এখন 6,20,000 টাকার থেকে এই টাকাটা বাদ দিলে এই যে হলো আমার ক্যারিং অ্যামাউন্ট থাকে, এইটাও আমার স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে চলে যাবে। এরপর যদি আমরা দেখি আমাদের 3 নাম্বার অ্যাডজাস্টিংয়ে আছে হলো ফিস ইন অ্যাডভান্স 1,50,000 টাকা। ওই যেটা 2 নাম্বার রিকোয়ারমেন্টসে বলা হয়েছিল, ও যে 3,00,000 টাকার 1,50,000 টাকা এখনও অ্যাক্রুয়ালস আছে 1,50,000 টাকা, আর অ্যাডভান্স নিয়েছিলাম 1,00,000 টাকা। তাহলে টোটাল এই যে 2,50,000 টাকা, এইটা হলো আমার আনআর্নড সার্ভিস, অর্থাৎ হলো আমি সার্ভিস এখনও প্রদান করিনি কিন্তু টাকা নিয়ে নিছি, সেহেতু এটা আমার কারেন্ট লাইবিলিটিসের ভিতরেই যাবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু আমি সার্ভিস দেই নাই, সেহেতু এই যে 2,50,000 টাকা, এই 2,50,000 টাকা কিন্তু আমার ইয়ের থেকেও বাদ দিতে হবে, আমার রেভিনিউ থেকে বাদ দিতে হবে, কারণ হলো আমার অ্যাকচুয়াল রেভিনিউ এটা না, আমি রিসিভ করে ফেলেছি টাকাটা কিন্তু আমি সার্ভিস দিই নাই, এর জন্য এটা রেভিনিউ থেকে বাদ যাবে। এরপরের যে অ্যাডজাস্টিং আছে রিটেন আর্নিংসের ব্যাপারে যেটি করতে হয় সেটা হলো বছরের প্রথমে রিটেন আর্নিংসের সাথে আমার এই বছরে যত প্রফিট আছে, এই বছরে যে প্রফিট আছে সেই প্রফিটটা যোগ করতে হয়। প্রফিটটা যোগ করার পরে আমার যদি কোনো এই বছরে ডিভিডেন্ড পেইড থাকে, সেই ডিভিডেন্ড পেইডটা বাদ দিতে হয়। এর সাথে যদি প্রিফারেন্স ডিভিডেন্ড, মানে নতুন করে যদি তারা কোনো প্রিফারেন্স শেয়ার নেয়, প্রিফারেন্স শেয়ারের যে পার্সেন্টেজটা আছে, এই পার্সেন্টেজের যে ডিভিডেন্ডটা, এই ডিভিডেন্ডটাও কি আমার এখান থেকে বাদ দিতে হবে। পরিশেষে যে ইয়েটা থাকবে, যে অ্যামাউন্টটা থাকবে, এই অ্যামাউন্টটা আমার ক্যাপিটালের সাথে যোগ হয়ে যাবে। এরপরে যেটা আছে সেটা হলো রেভিনিউ সাধারণত আমি আগেই বলেছিলাম যে রেভিনিউ হচ্ছে টোটাল 67 লক্ষ, এখান থেকে 1,50,000 টাকা কিন্তু আমার বাদ দিতে হবে, কারণ আমি সার্ভিস দেই নাই কিন্তু অলরেডি টাকা গ্রহণ করে ফেলেছি, সেহেতু এই টাকাটা বাদ যাবে। আর অ্যাডভান্স হিসেবে যেটা নিছি এটা বাদ দিয়ে এইটা হলো রেভিনিউ থেকে, এইখান থেকে হলো অঙ্ক শুরু হবে। আচ্ছা, এরপর যদি 6 নাম্বারে যাই, 6 নাম্বারে যদি আমরা দেখতে পাচ্ছি ইকুইটি শেয়ার ক্যাপিটালের যেটা আছে, সেখানে এখানে একটু ব্যাপারটা আছে, আমার শেয়ার ক্যাপিটাল কিন্তু এখানে ছিল 4,00,000 টাকা, এবং
আমি বোনাস শেয়ার করছিলাম হলো 1,00,000 টাকা। এই 1,00,000 টাকা কিন্তু আবার প্রিফারেন্স শেয়ার প্রিমিয়াম ছিল, শেয়ার প্রিমিয়ামটাকে কেটে এনে সেটা আবার ক্যাপিটালের ভিতর অ্যাড করা হবে। এর জন্য এই ক্যাপিটালের 4,00,000 সাথে 1,00,000 টাকা যোগ করে আমার এই বছর ক্যাপিটাল কিন্তু 5,00,000 টাকা। যখন আমি স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে ইকুইটি অ্যান্ড ক্যাপিটাল করব, ইকুইটি এবং লাইবিলিটিস করব, তখন ক্যাপিটাল এবং রিজার্ভসের মধ্যে আমার এই 5,00,000 টাকা ইনক্লুড করতে হবে। ঠিক আছে, এরপরে আমরা যেহেতু প্রথমে অঙ্কটি দেখেছি, এরপর অ্যাডজাস্টিং দেখেছি, এরপর আমরা চলে যাব হলো পুরো ফাইনাল ম্যাথসে চলে যাব আমরা। প্রথমে শুরু হলো রেভিনিউ থেকে। রেভিনিউ আমার ছিল, রেভিনিউ থেকে অ্যাডভান্সগুলো বাদ দিছিলাম, তারপর আমার রেভিনিউ যেটা থাকলো সেটা থেকে অঙ্ক শুরু করতে হবে। এ থেকে বাদ দিতে হবে কস্ট অফ সেলস। কস্ট অফ সেলসের অ্যাকাউন্টস আমরা বাইরে ওয়ার্কিংসে করে নিয়েছি। এরপর যেটা বেরোবে সেটা হলো গ্রস প্রফিট। গ্রস প্রফিট থেকে সাধারণত 3টা বাদ যায়। একটা হলো ডিস্ট্রিবিউশন কস্ট, একটা হলো সেলিং অ্যান্ড মার্কেটিং কস্ট, আর একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। কিন্তু সেলিং অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স যেহেতু এখানে নাই, সেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাদ দিয়ে আমি যেটা পেয়ে যাব সেটা হলো প্রফিট ফ্রম অপারেশন। এখন প্রফিট ফ্রম অপারেশনস থেকে সবসময় বাদ যায় হলো ফাইন্যান্স কস্ট। যদি ফাইন্যান্স কস্ট টোটাল দেওয়া থাকে, টোটাল অ্যামাউন্টটা বাদ যাবে। আর যদি ইন্টারেস্ট রেট দেওয়া থাকে, ইন্টারেস্ট রেট বের করে আমরা ফাইন্যান্স কস্টটা বাদ দিব। এরপর দেখা যাচ্ছে ফাইন্যান্স কস্টটা বাদ দেওয়ার পরে যে এন্ট্রিটা আসবে সেটি আসতেছে হলো প্রফিট বিফোর ট্যাক্স। প্রফিট বিফোর ট্যাক্স থেকে ইনকাম ট্যাক্স যেটা বইতে দেওয়া থাকবে, সম্ভাব্য ইনকাম ট্যাক্স অথবা বের করে নিতে হবে যদি পার্সেন্টেজ দেওয়া থাকে, তাহলে ইনকাম ট্যাক্সটা বাদ দিলে যেটা আসবে সেটাই হলো আমার প্রফিট। আগে আমরা নিট প্রফিট বলতাম, কিন্তু বর্তমানে নিট প্রফিট টার্মসটি ইউজ করা হয় না, সেহেতু আমরা এটা প্রফিট হিসেবেই গণ্য করব। তাহলে এই বছরের প্রফিট হলো 6,34,100। এর সাথে কিন্তু যোগ হবে রিটেন আর্নিংস, যেটা আমি অ্যাডজাস্টিংয়ের সময় অলরেডি বলে দিয়েছি। তাহলে আমাদের পিএল অ্যাকাউন্ট শেষ হয়ে গেল। এরপর আমরা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে চলে যাব। স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে সর্বপ্রথম অ্যাসেট আসে, তারপর হলো ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি অপশন থাকে। অ্যাসেটের ভিতরে আবার প্রথমে থাকে হলো নন কারেন্ট অ্যাসেট এবং পরবর্তীতে কারেন্ট অ্যাসেট থাকে। এখানে আমাদের নন কারেন্ট অ্যাসেট 2টা ছিল, একটা ছিল প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, আর একটা ছিল হলো বিল্ডিং। তাহলে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের মধ্যে প্ল্যান্ট ছিল যেটার ক্যারিং অ্যামাউন্ট থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এবং ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পর এইটা ছিল সম্পদ। আর ল্যান্ড এবং বিল্ডিং থেকে ল্যান্ডের উপর কখনো ডেপ্রিসিয়েশন হবে না, সেহেতু এইটার ডেপ্রিসিয়েশন এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে ল্যান্ডের মূল্য কিন্তু বাদ দেওয়া হয় না, ল্যান্ডের মূল্য এর মধ্যে ইনক্লুডেড আছে, সেহেতু এটা এখানে রয়ে যাবে। এরপর আমরা চলে যাব হলো কারেন্ট অ্যাসেটে। কারেন্ট অ্যাসেটে যেগুলো দেখতে পাচ্ছি সেটা হলো ইনভেন্টরি, এটা হলো ইন্ডিং ইনভেন্টরি যেটা 1,20,000 টাকা ছিল। এরপর আসতেছে ট্রেড রিসিভেবল থেকে আমার ইররেকেবল ডেট এক্সপেন্স 10,000 টাকা, এটা আমি বাদ দিব, তাহলে আমার অ্যাকচুয়াল রিসিভেবল থাকবে 27,500 টাকা। এরপর প্রিপেমেন্টস ছিল হলো 20,000 টাকা প্রিপেমেন্ট ছিল। অফিস রেন্ট নিয়েছিল কোম্পানি 20,000 টাকা, কিন্তু যে এটা অগ্রিম প্রদান করা হয় এর জন্য খরচের অগ্রিম সম্পদ, এর জন্য কারেন্ট অ্যাসেটের ভিতরে যাবে। এবং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস এইটা বইতে যেটা রয়েছে আমরা সেটাই বসিয়ে দিয়েছি, কারণ এর উপর কোনো ইফেক্ট পড়েনি। তাহলে আমার টোটাল কারেন্ট অ্যাসেট আসতেছে 2,01,000 টাকা, এবং এই দুইটা আর হলো এইটা যোগ করার পর আমার কারেন্ট টোটাল অ্যাসেট চলে আসতেছে 24,72,000 টাকা। এই হলো আমার টোটাল অ্যাসেট। এরপর আমরা চলে যাব হলো ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস অপশনে। ইকুইটি এবং লায়াবিলিটি অপশনে প্রথমে আসবে ক্যাপিটাল এবং ক্যাপিটাল রিজার্ভস। এখানে ক্যাপিটাল আসবে 5,00,000 টাকা, কারণ আমার 4,00,000 টাকা ক্যাপিটাল ছিল, ওর সাথে শেয়ার প্রিমিয়ামের 1,00,000 টাকা বোনাস শেয়ার ইস্যুর কারণে যোগ হয়ে 5,00,000 টাকা চলে এসেছে, যেটা আমি অলরেডি ওয়ার্কিংসে বলে দিয়েছি। এরপর প্রিফারেন্স শেয়ার, এইখানে কোম্পানি আবার নতুন করে শেয়ার ইস্যু করছে 2,00,000 টাকা, এর জন্য এই 2,00,000 টাকা ক্যাপিটালের সাথে যোগ হবে। রিটার্ন আর্নিংসের যে ওয়ার্কিং করে
8,16,600 টাকা। এটি যদি আমি আবার বলি, এই বছরের বিগিনিং রিটেন আর্নিংসের সাথে এই বছরের প্রফিট যোগ করতে হবে, যোগ করার পর বাদ দিতে হবে। যদি আমি ডিভিডেন্ড পে করি তাহলে ডিভিডেন্ডটা বাদ দিতে হবে। আর যদি আমি প্রিফারেন্স শেয়ার নতুন করে ইস্যু করি, ওই প্রিফারেন্স শেয়ারের অ্যাগেনস্টে যে ডিভিডেন্ড দিতে হয় সেই ডিভিডেন্ডটা বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটা পাওয়া যাবে সেটা হলো এখানে উল্লেখ করতে হবে রিটেন আর্নিংস। রিটেন আর্নিংসটা সাধারণত পজিটিভ হলে ক্যাপিটালের সাথে যোগ হয়, নেগেটিভ হলে বাদ যায়। তাহলে টোটাল ক্যাপিটাল, আমার টোটাল ক্যাপিটাল এখানে 5 লক্ষ টাকা আর 2 লক্ষ টাকা, এর সাথে রিটার্ন আর্নিংস আসছে হলো 8 লক্ষ টাকা। টোটাল ক্যাপিটাল আসতেছে আমার 15,16,600 টাকা। এরপর আমার ক্যাপিটালের পর যেটা আসে সেটা হলো নন কারেন্ট লায়াবিলিটি। নন কারেন্ট লায়াবিলিটি এখানে একটা বোরিংস আছে, কিন্তু বোরিংসের সাথে একটা অ্যাডজাস্টিং আছে যে এই বোরিংসটা 10টা ইনস্টলমেন্টে শেষ করতে হবে। 10টা ইনস্টলমেন্টে যদি শেষ করতে হয় তাহলে এই বছর আমি একটা ইনস্টলমেন্ট দিয়ে দিব, তাহলে থাকবে কত? 9টা ইনস্টলমেন্ট। তাহলে 2 লক্ষকে 10 দিয়ে ভাগ করলে 20,000, তাহলে সেই 2 লক্ষতে 20,000 বাদ দিলে এই যে 80,000, অর্থাৎ হলো আমার যে টোটাল ব্রয়িং ছিল 2 লক্ষ টাকা, সেই টোটাল ব্রয়িংস কিন্তু এই বছর আর 2 লক্ষ টাকা থাকবে না, থাকবে 1,80,000 টাকা। কারণ হলো 20,000 টাকা আমি অলরেডি এই বছর কারেন্ট লাইবিলিটিস হিসেবে দেখিয়ে দিয়েছি, অর্থাৎ হলো এই 20,000 টাকা আমি দিয়ে দিব। ঠিক আছে, এখন এই বোরিংসটা সম্পর্কে যদি আরও ডিটেলস বলি, যে এই বোরিংস ছিল হলো আমার 2 লক্ষ টাকার। এখন আমি 10 বছর 10টা ইনস্টলমেন্টে আমি যদি ভাগ করে দিই 2 লক্ষ টাকারে 10 দিয়ে ভাগ করলে আসলে 20,000 টাকা, অর্থাৎ হলো এই বছর আমার 20,000 টাকা প্রদান করতে হবে। তাহলে আমার এই যে বোরিংসটা, এই টোটাল 2 লক্ষ টাকা ছিল হলো ক্রেডিট ছিল। ক্রেডিট যদি থাকে তাহলে এই ক্রেডিট থেকে আমি 20,000 টাকা বাদ দিচ্ছি, তাহলে ওই 20,000 টাকা তাহলে আমার ডেবিট হয়ে গেল। আর ওই 20,000 টাকা যদি ডেবিট হয়ে গেল, 20,000 টাকা ডেবিট হয়ে গেল, তাহলে আর 20,000 টাকা আমার ক্রেডিট করতে হবে। দ্যাট মিনস সেই 20,000 টাকা কিন্তু এই যে আমি কারেন্ট লাইবিলিটিসের সাথে যোগ করে দিলাম, তাহলে আমার ডেবিট ক্রেডিট হিসাব মিলে গেল। এরপর আমরা চলে যাব, সেটা হলো কারেন্ট লাইবিলিটিসে। হলো তাহলে আমাদের টোটাল অ্যাসেট, টোটাল ইকুইটি এবং লাইবিলিটিস হলো এই যে 24,72,000 টাকা। এবং আমরা যদি সম্পদের দিকে খেয়াল করি, টোটাল সম্পদে কিন্তু আমাদের সেম একই জিনিস হয়েছে, 24,72,000 টাকা, অর্থাৎ হলো অঙ্কটা মিলে গেছে। এটাই ছিল ফাইনাল স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনের 2 নম্বর অঙ্ক, ফোর্ড পিএলসি ICAEW 2021 বই থেকে নেওয়া, 107 পৃষ্ঠা।